Hello, this is Ranga Chatterjee, and you are watching now Ranga Chatterjee. You are watching now my YouTube channel Ranga Chatterjee Political Science Tuition Teacher. আচ্ছা, আজকে আমি আলোচনা করব যাদের মাইনরিটি পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেকেন্ড সেমিস্টার, তাদের সবসময় না বেসিক যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে একটা ফেডারেল সিস্টেম, ফেডারেল গভর্নমেন্ট রয়েছে, মানে কোয়াসি ফেডারেল, নট লাইক দ্যাট ইউএসএ, কোয়াসি ফেডারেল এখানে। কিন্তু যেহেতু কোয়াসি ফেডারেল রয়েছে তাই এটা মাথায় রাখতে হবে যে কেন্দ্রে যে সিস্টেমটা চলছে প্রত্যেকটি রাজ্যে রাজ্যে সেই সিস্টেমটাই চলবে। এখন তোমরা যারা প্রাইম মিনিস্টারের যারা ক্ষমতা এবং কার্যাবলী করেছ, তারা সেম ক্ষমতা এবং কার্যাবলী তোমরা চিফ মিনিস্টারে লিখে দাও, হয়ে যাবে। শুধু তোমাদের কি কি ওখান থেকে কি কি টার্মগুলো চেঞ্জ করতে হবে। প্রধানমন্ত্রীর জায়গায় তোমরা মুখ্যমন্ত্রী লেখো, প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন রাষ্ট্রপতি, এখানে তোমরা রাজ্যপাল লেখো। আর ওক্ষেত্রে তোমরা কথায় কথায় যেগুলো জাতীয় শব্দটা যোগ করছো, এক্ষেত্রে তোমরা কথায় কথায় রাজ্য শব্দটা যোগ করো, হয়ে গেল। আর হচ্ছে যে যারা 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 রাষ্ট্রপতি ক্ষমতা এবং কার্যাবলী করেছো, তাদের মানে ওই নোটটা আর তোমার রাজ্যপালের নোটটা একদম সেম না, তবে কিছুটা মিল আছে। যেমন রাষ্ট্রপতি একটা জরুরি ক্ষমতা ভোগ করে, যেখানে রাজ্যপাল জরুরি ক্ষমতা না, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে। তাই কিছু কিছু পার্থক্য আছে। তারপরেও তোমরা রাষ্ট্রপতি একটা দেশের জন্য যে ভূমিকাটা পালন করে, আমরা বলতে পারি যে রাজ্যপাল তার রাজ্যের জন্য প্রায় সেই ভূমিকাটা পালন করে, বলতে পারি। যেমন ধরো তোমার কেন্দ্রীয় আইনসভাতে যখন কোনো বিল পাস হচ্ছে, তখন রাষ্ট্রপতির স্বাক্ষর করাটা হচ্ছে অত্যন্ত জরুরি, নইলে সেই বিলটা কখনোই আইনে পরিণত হতে পারে না। ঠিক সেরকমই রাজ্যের আইনসভাগুলোতে যখন কোনো বিল পাস হয়, তখন শেষেতে রাজ্যপালের সিগনেচার করাটা খুবই জরুরি, নইলে বিলটা আইনে পরিণত হয় না। তবে এক্ষেত্রে আমরা জানি অনেক সময় কি করা হয় না, রাজ্যপাল নিজে সেই বিলটাতে স্বাক্ষর না করে বিলটা রাষ্ট্রপতির জন্য রেখে দিতে পারেন, বিলটা ওনাকে শো করানো হবে, উনি রেখে দিতে পারেন। তো আমরা এক্ষেত্রে প্রধানমন্ত্রী করলে মুখ্যমন্ত্রী পারবো, রাষ্ট্রপতি করলে রাজ্যপাল পারবো। আচ্ছা, সুপ্রিম কোর্টের কার্যাবলীর সঙ্গে হাইকোর্টের কার্যাবলীর পুরো মিল নেই, তবু সুপ্রিম কোর্ট করে গেলে তার খানিকটা আমরা হাইকোর্টে দিতে পারবো। মিল নেই, সিরিয়াসলি সবটা মিল নেই। সব থেকে বড় কথা যে উদাহরণগুলো দেওয়া হয়, যে মামলার উদাহরণগুলো টানা হয়, মামলার উদাহরণগুলো সব ঠিক প্রপার দেওয়া যাবে না। মানে আমি বলতে চাইছি যে তোমরা যদি যারা এক্সাম হলে বসছো, যারা মাইনরের জন্য খাটতে চাইছো না, যারা ফুল প্রিপারেশন নিতে চাইছো না, তারা কিন্তু এইভাবে বেরিয়ে যেতে পারো, মানে বেরোনোটা কোনো ব্যাপার না, এইভাবে বেরিয়ে যেতে পারো। আর একটা হচ্ছে তোমার ধরো আছে না দলীয় ব্যবস্থা, তোমরা যদি দলীয় ব্যবস্থা করো, দেখবে দলীয় ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসে, যে বর্তমানে দলীয় ব্যবস্থার যে বর্তমান প্রবণতা টা কেমন, বর্তমান প্রবণতা যেটা দেখা যাচ্ছে সেটা কেমন। তো সেক্ষেত্রে বর্তমান প্রবণতা কি, বর্তমানে প্রবণতা হচ্ছে যে একটা জোট সরকার বা মোর্চা সরকারের একটা প্রবণতা খুবই দেখা দিয়েছে। কারণ এত পরিমাণ বহুদলীয় ব্যবস্থা তো ইন্ডিয়াতে, তো এত পরিমাণ দল রয়েছে, সেক্ষেত্রে জোট না করলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা দেখানো যেতে পারে না, একটু অসুবিধা আছে। তাই তোমরা দলীয় ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো করেছো, সাম্প্রতিক বৈশিষ্ট্য হলে ওগুলোই লিখো, কারণ সাম্প্রতিক বৈশিষ্ট্য লিখতে গেলে আমাদের তার হিস্ট্রিটা ফার্স্টে তুলে দিতে হয়, দিয়ে আমরা সাম্প্রতিকে ঢুকি। তাই ওটাই লিখো, কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে আমি কেন্দ্র রাজ্যের যে সম্পর্কটা লিখিয়েছি না, আইনগত সম্পর্ক, তারপর লিখিয়েছি কেন্দ্র রাজ্যের শাসন সংক্রান্ত সম্পর্ক, তারপর লিখেছি যে কেন্দ্র রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক। তো কেন্দ্র রাজ্যে যেটা আইন সংক্রান্ত সম্পর্ক লিখিয়েছি না, ক্ষমতা বন্টন, আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন, তো সেখানে কি করা আছে, আমার 3টি তালিকা দেওয়া আছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। তো এটা বলা আছে যে ওই কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম যে আছে না, কেন্দ্র তালিকায় 100টি বিষয়, রাজ্য তালিকায় 61টি বিষয়, আর যুগ্ম তালিকায় 52।
৫২টি বিষয় রয়েছে না, তো ওইখানেতে কি হবে না, ওই যে তালিকাগুলোতে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেই বিষয়ের ওপরেও কিন্তু মানে আইন সংক্রান্ত যে ক্ষমতা বন্টন করে দেওয়া রয়েছে সেই বিষয়ের ওপরেই কিন্তু এটা শাসন সংক্রান্ত ক্ষমতাটা ভোগ করবে। আমি যেটা বলতে চাইছি শুধুমাত্র যেটা তোমার ওই যে ট্যাক্স কালেকশান এবং ট্যাক্স যে ডিস্ট্রিবিউট ওই নোটটা একটু আলাদা আছে, এবং তিনটে নোটে আমরা একটা জিনিসই পেয়েছি যে প্রত্যেকটা ক্ষেত্রে এটা কেন্দ্রীয় প্রবণতা, মানে কেন্দ্রের যে একটা রাজ্যগুলির ওপর কেন্দ্রের যে একটা সাপ্রেশন সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই হচ্ছে আমাদের নোটের কমন মানে কনসেপ্ট এইটা। আর হচ্ছে তোমার আর 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 আমি তো ওই কি বলে তোমার ওই বিল পাসটা তো করিয়েছি, একটা সাধারণ বিল, একটা সাধারণ বিল, একটা অর্থ বিল। দুটো বিলের ক্ষেত্রেই বলেছি ওই একই। সাধারণ বিলে যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ সমান ক্ষমতা ভোগ করে, আর অর্থ বিলের ক্ষেত্রে পুরো ক্ষমতাটাই লোকসভা ভোগ করে, এটা যে পার্থক্য আছে। আর স্টেপগুলো তোমার একই আছে, একই করিয়েছি, মানে একই করিয়েছি না, মানে একই হবে। আর সংবিধান সংশোধনের ক্ষেত্রে কি না, সংবিধান সংশোধনের ক্ষেত্রে হচ্ছে যে এক্ষেত্রেও তোমার দুটি যে কক্ষ আছে, উচ্চকক্ষ আর নিম্নকক্ষ, রাজ্যসভা লোকসভা, তো সংবিধান সংশোধনের ক্ষেত্রে দুটি কক্ষ কীভাবে একে অপরের সঙ্গে রিলেটেড। আর সংবিধান সংশোধনের ব্যাপারে যে আমাদের সংবিধানের যে মেন তিনটি ফিচার রয়েছে, একটা হচ্ছে যে এটা ভীষণ এটা মানে চেঞ্জ করাটা একটা কঠিন, মানে জটিল ব্যবস্থা রয়েছে, চেঞ্জ করাটা এতটা সহজ নয়। একটা হচ্ছে যে আধা জটিল, আর একটা হচ্ছে খুব সরল, মানে সাধারণ আইন পাশের পদ্ধতিতেই চেঞ্জ করা যায়, এটা রয়েছে। তাহলে একটা হচ্ছে খুব জটিল, সাধারণ আইন পাশের পদ্ধতিতে চেঞ্জ করাই যায় না, এটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর একটা পোর্শন হচ্ছে আধা জটিল, যেখানে হাফ পোর্শন সাধারণ আইন পাশের পদ্ধতিতে চেঞ্জ করা যায়, হাফ পোর্শন একটুখানি তোমার জটিল পদ্ধতিতে চেঞ্জ করা যায়। যেটা জটিল, যেটা পুরোপুরি মানে আধা জটিল নয়, যেটা পুরোপুরি জটিল, সেটাতে হচ্ছে কি বিশেষ পদ্ধতির মাধ্যমেই ওই সংবিধানের অংশগুলো চেঞ্জ করতে হবে। এইবার হচ্ছে যেটা সবথেকে জটিল, সেই সবথেকে জটিল পোর্শনটাতে তোমাকে একটু মনে রাখতে হবে যে এখানে যে তোমার ভোটটা যখন লাগবে আর কি সংবিধান সংশোধনের জন্য, যে বিলটা উত্থাপন করা হবে না পার্লামেন্টে, তার উপরে যে ভোটটা লাগবে সেটা হচ্ছে তোমার 2/3 লাগবে। আর ওখান থেকে যাওয়ার পর বিভিন্ন রাজ্যের আইনসভাগুলোতে যখন যাবে তখন তোমার মানে 3/4 লাগবে। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। ব্যাস, আর কিছু নেই। আর স্পিকারের ক্ষমতাও কার্যাবলী খুব সহজ করে করিয়েছি, তাই মাইনর নিয়ে আর বিশেষ চিন্তা করতে না। হ্যাঁ সরি, মৌলিক অধিকার আর নির্দেশমূলক নীতির ক্ষেত্রে মৌলিক অধিকার 3য় অধ্যায়, নির্দেশমূলক নীতি 4র্থ অধ্যায়, একই ব্যাপার। মৌলিক কর্তব্য তোমার 4র্থ অধ্যায়, আর মৌলিক কর্তব্য 4র্থ অধ্যায়। আর হচ্ছে যে একটা জিনিস কি, যে 3য় অধ্যায়, যেটা 3য় অধ্যায়ের যে জিনিসগুলো ওগুলোকে আমরা ফেলতে পারি না, ফান্ডামেন্টাল রাইটস আছে তার মধ্যে একটা, সেগুলোকে আমরা ফেলতে পারি না, মানতে আমাদের হবেই। কারণ এগুলো আমরা না মানলে সেগুলো হচ্ছে সবটাই আদালতযোগ্য, মানে আমাদের মানে আমরা যদি না মানি আমাদের এগেনস্টে সেগুলো মামলা দায়ের করা হবে। হ্যাঁ, আর হচ্ছে যে 4র্থ অধ্যায়ে যেগুলো রয়েছে নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, ওগুলো না মানলেও চলে। হ্যাঁ, এগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। হ্যাঁ, মনে পড়েছে, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ব্যাস হয়ে গেল। গণপরিষদ তো একদম সেই খুব ছোট্ট করে ম্যাথের মতো করে দেওয়া রয়েছে। প্রস্তাবনা হচ্ছে যে তুমি কি পড়তে চলেছো সেই সম্পর্কে, যেটা একদম ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে প্রস্তাবনা। আমরা জানি যে আমরা প্রস্তাবনাটা দেখে বুঝতে পারি যে আমরা এবার কি পড়তে চলেছি। ব্যাস ঠিক আছে, টোটালটাই বলে দিয়েছি। থ্যাংক ইউ।